আপনারা কি জানেন আমার অপরাধটা আসলে কি? সো আলটিমেটলি তো আমি তাকে টাকা দিলাম, আমি তার থেকে টাকা নিলাম কখন? গ্রামগঞ্জ একেবারে রিক্সাওয়ালা প্রতিটি মানুষ এখন মেঘনা আলমকে চেনে। আসসালামু আলাইকুম, আমার নাম মেঘনা আলম। আমি আশা করি আপনারা সবাই নামটি সম্পর্কে পরিচিত। তবে এই মেঘনা আলম নামের পেছনে যে মানুষটি, তাকে নিয়ে অনেক রকম গুজব এবং অনেক রকমের মিথ্যে নিউজ আমরা অলরেডি দেখেছি। তার জন্য আসলে আমাদের সাংবাদিকরা দায়ী নয়। এই নিউজগুলো আসলে বাংলাদেশেরই বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস থেকে আসলে ছড়ানো হয়েছিল, যার কারণে বাংলাদেশের মানুষ অনেকটাই বিভ্রান্ত হয়েছে। আমার বিরুদ্ধে যে মিথ্যে মামলাটি রয়েছে, তার ধারাগুলো যেটাই হোক, মামলার বিবরণে আসলে আমার অপরাধটি কি লেখা, এই প্রশ্ন যেমন আমার নিজের, তেমন আসলে অনেক মানুষেরও। এবং আজকে আমি এখানে সাংবাদিকদেরকেই প্রশ্ন করলাম যে আপনারা কি জানেন আমার অপরাধটা আসলে কি? এই অপরাধটা কি প্রশ্ন আমি যারা হচ্ছে এই মামলাটা সাজিয়েছে বা গ্রহণ করেছে বা এখন এটা পরিচালনা করছে, তাদেরকে বারবার করেও আসলে এর উত্তর পাচ্ছি না। তবে আমি আমার মামলার কাগজটা পড়লাম এবং এটার মধ্যে আসলে একজন ভিন্ন ব্যক্তিকে প্রধান আসামি বা 1 নম্বর আসামি দেখিয়ে তার বিভিন্ন ক্রিমিনাল হিস্ট্রি তুলে তারপর আমার নামটাকে খুব সুন্দর করে কানেক্ট করে বলা হয় আমার দোষ হচ্ছে আমি আমার সৌন্দর্য, স্মার্টনেস এবং পরিচিতি। আমার আমার দোষগুলো কি, অপরাধগুলো কি, নোট করেন। সৌন্দর্য, স্মার্টনেস এবং পরিচিতি। আমি আসলে কিছুতেই বুঝতে পারছি না যে এই জিনিসগুলো তো আসলে একটা মানুষের গুণ হওয়ার কথা, সেটা কেমন করে অপরাধ হয়ে গেল? এই গুণগুলো নাকি ব্যবহার করে সেই যে অন্য ভিন্ন ব্যক্তি, তিনি নাকি নানা কুকর্ম করতেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কেসটি শুধুমাত্র যে একটি মানবাধিকারের চরম লঙ্ঘন তাই নয়, এটি ভীষণভাবে নারী বিদ্বেষী একটি কেস। কারণ যেই মামলাতে আমি প্রধান আসামি না, কেন বারবার সেই মামলাতে আমি কালার হচ্ছি, এটা আমার একটা প্রশ্ন। এবং যেখানে আমার কোনো অপরাধের উল্লেখই নেই, সেখানে আমি অপরাধী কিভাবে, এটাও আমার আরেকটি প্রশ্ন। আমার যদি কারোর সাথে বিয়ের গুঞ্জন থাকে, গুঞ্জন না, আমি যদি বলি কারোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা যা কিছুই বলেন, বাস্তবিক আমি কিছুই তার কাছ থেকে নেইনি, কোনো কিছুই গ্রহণ করিনি। বরঞ্চ তিনি আমাকে যতটুকু তার দায়িত্ব অনুযায়ী করেছেন বা দিয়েছেন, সেগুলো আমি তাকে ফেরত দিয়েছি। এবং কিছু ইমোশনাল সেন্টিমেন্টাল জিনিস, যেরকম আল কুরআন, যেটা নিয়ে আমি কোর্টে শপথ গ্রহণ করেছি, জায়নামাজ যেটা আমি হাতে করে নিয়ে গিয়েছি এবং মানুষকে দেখিয়েছি, সেটা যে খুব দামি জায়নামাজ তাও কিন্তু নয়, এবং একটি নামাজ পড়ার পোশাক, এরকম কিছু জিনিস আমি রেখেছি। এবং এই যে জিনিসগুলো আমি রেখেছি তার একটা কারণ ছিল, আমি এগুলো ব্যবহার করেছি এবং এগুলো আসলে একটা ধর্মীয় স্পিরিচুয়াল বস্তু, যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ফেরত দিলে আমার কিছুটা ধর্মকেও অবমাননা করা হবে। তো সেই ক্ষেত্রে আমি সেটার কতটুকু দাম হতে পারে চিন্তা করে সেই টাকাটাও কিন্তু তাকে ফেরত পাঠিয়েছি। এবং সবাই যেরকম ভাবছে যে সেই রাষ্ট্রদূত মনে হয় অনেক অনেক টাকার মালিক, সে কিন্তু সেই টাকা, কম অ্যামাউন্ট বলবো না, ভালোই একটা অ্যামাউন্ট, কিন্তু তার কাছে তো সেটা তুচ্ছ হওয়ার কথা, কিন্তু সেই তুচ্ছ অ্যামাউন্টটাও কিন্তু তিনি রিসিভ করেছেন এবং অ্যাকসেপ্ট করেছেন। সো আলটিমেটলি তো আমি তাকে টাকা দিলাম, আমি তার থেকে টাকা নিলাম কখন? আমাদের ভেতরে একটা যোগাযোগ হয়েছে, বাট সেটা আমি অনেক ডিটেলসে কিছু বলবো না। দেয়ার ওয়াজ আ টক অফ আ নেগোসিয়েশন, এবং নেগোসিয়েশনটার একটা শর্ত ছিল যে আমাকে চুপ থাকতে হবে এবং সবসময় তার বিষয়ে ভালো ভালো কথা বলতে হবে। সেটাতে আমার কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমি তো তাকে অনেক ভালো একজন মানুষ মনে করেছিলাম বলেই তাকে আমার জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করেছিলাম। তো তাকে নিয়ে তো আসলে আমার অনেক ভালো মেমোরি আছে, সেগুলো বলতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার দিক থেকে যেটা ক্লিয়ার হওয়া প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে যে মিথ্যে মামলাটি আছে, সেটা যে কোনো মূল্যে অবশ্যই সবার আগে তুলে নিতে হবে। এবং নেগোসিয়েশনটার আমার দিক থেকে তার দিক থেকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যে অ্যালিগেশন এবং মামলা প্রত্যাহার করলে তবেই আমি আসলে তার দিকটা দেখব। কিন্তু আমি যখন জামিন পেয়ে বের হলাম, আমি দেখতে পেলাম যে আমার রেপুটেশনটা তো আসলে 100% ড্যামেজ করে দেওয়া হয়েছে। সারা দেশে একেবারে হচ্ছে, আমি কি বলবো, গ্রামগঞ্জ একেবারে রিক্সাওয়ালা প্রতিটি মানুষ এখন মেঘনা আলমকে চেনে। তবে যেভাবে চেনে তার সাথে কিন্তু বাস্তব আমির কোনো মিল নেই।
এমনকি আমার প্রফেশন পর্যন্ত এমনভাবে হাইড করা হয়েছে মানুষের কাছ থেকে, মনে হচ্ছে আমার বয়সও 10-12 বছর কমিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছে যে উঠতি মডেল হওয়ার বয়স তো আমি আসলে এক যুগ আগে পার করে এসেছি। আমার মনে হয় না এই বয়সে আমি উঠতি মডেল হতে পারবো। তবে মানুষের যদি সেটা দেখে বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আমার তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে আমি এতই সুন্দর, আমাকে এখনো এত ইয়াং উঠতি মডেল মনে হয়।